এরশাদ শিকদারের শেষ অধ্যায়। এ যাবৎ কুখ্যাত খুনি এরশাদ শিকদারের নির্মম পৈশাচিকতার অনেক কাহিনী তুলে ধরা হয়েছে, আর আজকের পর্বে থাকছে সেই নরপিশাচের শেষ পরিণতির কথা। সারা দেশে আন্ডারওয়ার্ল্ডের গডফাদার হিসাবে এরশাদ শিকদারের নাম ছড়িয়ে পড়েছিল তার উত্থানের পরপরই। সেই প্রতিপত্তির নমুনা হিসাবে তার আস্থানা তৈরি হয় বিশাল এক বাড়িতে, নাম স্বর্ণকমল। খুলনার সে সময়ের সবচেয়ে বিলাসবহুল বাড়িটি ছিল সেই স্বর্ণকমলই। ভারত থেকে নকশা করে আনা হয়েছিল এই স্বর্ণকমলের। দেশ বিদেশের দামি দামি সব আসবাবপত্র দিয়ে সাজানো এই বাড়ির ভেতরেই লুকিয়ে থাকার জন্য ছিল এক গোপন বাংকার। এর সাথে ব্যক্তিগত সংগ্রহে ৭০টি অস্ত্র থাকার তথ্য পাওয়া গেলেও পরবর্তীতে পুলিশ এই বাংকার থেকে উদ্ধার করেছিল কেবলমাত্র একটি বিদেশি বন্দুক ও আরেকটি পিস্তল। যার জীবনের সমস্ত সম্পদ রক্ত দিয়ে তৈরি, যার উত্থানের প্রতিটি ধাপ মানুষের রক্ত দিয়ে গড়া, তার আবাসস্থল বাড়িটার ইতিহাসে রক্ত মেশা থাকবে না তা তো হয় না। বাড়িটা নির্মাণের সময়ই এই স্বর্ণকমল নির্মাণের দায়িত্বে থাকা লোকটি নির্ধারিত জমির চেয়ে মাত্র ১ ইঞ্চি জমি এদিক ওদিক করে ফেলেছিল। এই ছিল তার সামান্য অপরাধ। আর এই সামান্য অপরাধের শাস্তি হিসাবে তাকে নারকীয় কায়দায় খুন করেছিল এরশাদ শিকদার। এরশাদ শিকদারের অপরাধ জীবনের সবচেয়ে আলোচিত খুনের ঘটনা ছিল যুবলীগ নেতা খালিদ হত্যাকাণ্ড। আর এই হত্যার ঘটনার করা মামলাতেই গ্রেফতার করা হয়েছিল এই কুখ্যাত নরপিশাচকে। ১৯৯৯ সালের ১৬ই মে রাত ৮:৩০ এরশাদের টেলিফোন এসেছে। কথা আছে, যেতেই হবে। এরশাদ শিকদারের ডাকে অমান্য করা যায়? তার মানুষ খুনের আস্তানা সেই বরফকলের দিকে রওনা হলো খুলনা জেলা ছাত্রলীগ নেতা অসিত বরণ বিশ্বাস, আবু হানিফ ও আলী আকবর, সাথে ব্যবসায়ী সৈয়দ মনির মীর ও তার ছোট ভাই চয়ন মীর, আর যুবলীগ নেতা খালিদ হোসেন। খুলনার জলিল শপিং কমপ্লেক্সের মালিক সৈয়দ মনিরের নতুন কেনা গাড়ি আর দুটো মোটর সাইকেলে চড়ে তারা বরফকলে পৌঁছান। তখনও কেউ টেরও পায়নি কি ঘটতে যাচ্ছে একটু পর। এরশাদ শিকদার তাদেরকে আপ্যায়ন করল ঠান্ডা স্লাইস দিয়ে। চারিদিকে শীতল পরিবেশ। হঠাৎ করেই সবার বুক কেঁপে উঠল এরশাদের কণ্ঠস্বর শুনে। সৈয়দ মনিরকে ডেকে সে বলে উঠল, খুলনার এক সময়ের বিগ ফ্যাক্টর কাশেম সাহেবকে গুলি করে মারার সময় কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসেনি। মনির, তোকে গুলি করলেও কেউই আসবে না। এই বলে সে হাসতে হাসতে ডাক দিল তার সহযোগী মুন্সি আইয়ুবকে। মুন্সি আইয়ুব, রাইফেল লেয়াও। এরশাদের সেই পৈশাচিক হাসিতে কারো কারো প্রাণ চলে আসে গলার কাছাকাছি। চকচকে রাইফেল নিয়ে মুন্সি আইয়ুব এলো। সাথে এলো লিয়াকত, জামাই ফারুক আর এরশাদের বডিগার্ড নূরে আলম। তখন এরশাদ শিকদারের মাথায় খুনের নেশা চেপে বসেছে। আর এই নেশার ঘরেও অনেক নাটকীয়তা। রাইফেল হাতে নিয়ে মনিরের কানের ঠিক পাশ দিয়ে ৩টি গুলি করল প্রথমে। ভয়ে মনির জড়িয়ে ধরল আবু হানিফকে। চিৎকার করে বলে উঠল, কি হচ্ছে, কি হচ্ছে? আর এই প্রশ্নের উত্তরে তাকে বন্দুকের বাট দিয়ে পেটানো শুরু করল নরপিশাচ এরশাদ। রক্তের নেশায় পাগলের মরণ কামড় থেকে বাঁচতে চয়ন, অসিত, হানিফ আর খালিদ দৌড়ে গিয়ে ঢুকল তাদের গাড়িতে। পেছনে পেছনে দৌড়ে গেল এরশাদ। বন্দুকের বাট দিয়ে গাড়ির কাঁচ সে ভেঙে ফেলল। টেনে বের করে আনলো খালিদকে। মাটিতে ফেলে নির্দয়ের মতো পেটানো শুরু করলো তাকে। এদিকে হানিফ, চয়ন আর আকবর দৌড়ে পালালো সেখান থেকে। বরফকলের অদূরেই দাঁড়ানো ছিল ৩জন কোস্টগার্ড সদস্য। খালিদ তাদেরকে ডাকলো চিৎকার করে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কেউই তাদের ডাকে সাড়া দিল না। মনিরকে তখন বন্দুকের বাঁট দিয়ে ইচ্ছে মতো পেটালো এরশাদ। এরপর বরফকলের বরফ ভাঙার জন্য ২০ কেজি ওজনের মুগুর নিয়ে আসা হলো, আর সেটা দিয়ে থেতলে দেয়া হলো তার পা। এরপর এরশাদ লাফিয়ে উঠল তার বুকের ওপর। আর সে সময় জ্ঞান হারালো মনির। কিন্তু রাখে আল্লাহ মারে কে? এত কিছুর পরেও ভাগ্যের জোরে সৈয়দ মনির সেদিন মরেনি, কিন্তু পৈশাচিক নির্যাতনে মারা গেল যুবলীগ নেতা খালিদ। মুগুরের পিটুনি, বুকের উপর উঠে এরশাদের অগণিত লাফ আর শ্বাসরোধ। আর এই ৩ কায়দার নির্যাতনে মারা যেতে হলো সেদিন খালিদকে। খালিদ মারা যাওয়ার পর তাকে সিমেন্টের বস্তায় ভরে পাশের ভৈরব নদীতেই ফেলে দেওয়া হয়। এরপর গাড়ি আর মোটরসাইকেল দুটোও সেদিন ভৈরব নদীতে ভাসিয়ে দিয়েছিল। আর এটাই ছিল এরশাদ শিকদারের হাতে খুন হওয়া মানুষগুলোর মধ্যে একমাত্র লাশ যেটি উদ্ধার করা সম্ভব হয়েছিল পরবর্তীতে। ১৯৯৯ সালের ১১ই আগস্ট মিশরের ফেরাউনের মতোই ক্ষমতাধর খুলনার দুর্দান্ত প্রতাপশালী এরশাদ শিকদার। ৩ মাস আগে করা খালিদ খুনের কারণে তার নামে মামলা হয়েছে। ইতিমধ্যে খালিদের লাশও পাওয়া গেছে। এই সময় এরশাদ শিকদার হয়তো ভেবেছিল তার ক্ষমতার জোরটা দেখিয়ে একটা নাটক করে নেওয়া যাক। এতদিন পর্যন্ত পুলিশের হাতে ধরা না পড়ার জন্য অভিনব এক কাজ করত এরশাদ। এলাকার কবরস্থানে 2টি নকল কবর বানিয়ে রেখেছিল সে। পুলিশ এলেই সেখানে গিয়ে সে লুকিয়ে থাকত। এবারে নাটকের শখ হওয়ায় সে সিদ্ধান্ত নিল
নিজেই পুলিশের কাছে ধরা দেবে। এরপর অনেক চিন্তাভাবনা করে প্ল্যান হলো। প্ল্যান মতো একদিন সকালে রেলওয়ের রেস্ট হাউসে সে দলের ক্যাডার আর ব্যবসায়ীদের সাথে আলাপ করল। সকাল 10টার দিকে রেল স্টেশনে দাঁড়িয়ে সে বক্তৃতা দিল, দোয়াও চাইল। আর ঠিক সেই সময় এলো পুলিশ। পুলিশের আগমনে একটা সাজানো হইচই তৈরি করা হলো। হইচইয়ের মাঝখানে এরশাদ নিজেই গিয়ে উঠল পুলিশের ভ্যানে। কিন্তু তার জানা ছিল না, ইতিহাসে ন্যায় অন্যায়ের লড়াইয়ে কখনোই অন্যায়ের শেষ জেতা জিততে পারেনি, পারবেও না। যতই পরিকল্পনা থাকুক না কেন, এরশাদ শিকদারের সেই ব্লু ম্যাপ মাঠে মারা পড়ল। তৎকালীন খুলনা মহানগর পুলিশ কমিশনার আনোয়ারুল ইকবাল অনর ভূমিকায় ছিলেন। এরশাদের নামে মামলা হলো যাবতীয় অপরাধমূলক কর্মকাণ্ডের দায়ে। সেবার ধরা পড়ার পর আর কখনোই ফিরে যাওয়া হলো না মানুষ খুনের কারখানা ওই বরফ কলে। খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচারক এম হাসান ইমাম এরশাদ শিকদারের মৃত্যুদণ্ড ঘোষণা করলেন। 17টি খুনের মামলায় 6টিতে ফাঁসি ও 5টিতে যাবজ্জীবন কারাদণ্ডের রায়ও হলো। শোনা যায়, বাংলা সিনেমা জগতের খ্যাতিমান এক ভিলেনকে এরশাদ শিকদার 2.5 কোটি টাকা দিয়েছিল এবং তার শর্ত ছিল ওই ছবিতে ভিলেনের চরিত্রে সে নাকি অভিনয় করতে চায়। কিন্তু বিধিবাম, শখের সেই চলচ্চিত্রে এরশাদ শিকদারের আর কখনোই অভিনয় করা হয়ে ওঠেনি। টাকা দেওয়ার 4 মাস পরেই সেই যে একবার ঢুকল এরশাদ 14 শিখের ভেতরে, ওখানে মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেল বাস্তব দুনিয়ার ভয়ঙ্কর এই ভিলেনের। সে সময় এরশাদের বডিগার্ড নূরে আলমই তার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিল রাজসাক্ষী হয়ে। এই নূরে আলমের জীবনেও ছিল এরশাদের নির্মমতার অভিজ্ঞতা। একবার গাড়িতে করে বাসায় ফেরার সময় রাস্তায় এক মেয়ের ওপর নজর পড়ে এরশাদের। নূরে আলমকে দিয়ে সেই মেয়েটাকে সে নিয়ে আসে তার নিজের আস্তানায়। আর সেই মেয়েটিকে নিয়ে এরশাদ বিকৃত এক পরিকল্পনা করেছিল। নূরে আলমকে সে আদেশ দেয় মেয়েটাকে এক্ষুনি বিয়ে করার জন্য। যেহেতু নূরে আলম এরশাদকে চেনে, তাই সে বিনা বাক্য ব্যয়ে সে বিয়ে করতে রাজি হয়েছিল। এরপর এরশাদ তাকে পাঠায় বিয়ের কাপড় আনতে। সে যাওয়ার পরেই এরশাদ চড়াও হয়েছিল সেই মেয়েটির ওপর। এসব ব্যাপারে নূরে আলম কিছুই জানতে পারেনি। এরপর মেয়েটার সাথে তার বিয়েও হয়। কিন্তু বিয়ের পরেও সেই নরপিশাচ এরশাদ থামল না। নূরে আলমের অনুপস্থিতিতে তার স্ত্রীর ওপর নির্যাতন চলতে লাগলো একদম নিয়মিতভাবে। আর নূরে আলম এই ঘটনা একদিন গোপনে দেখে ফেলল। তখন এরশাদ তাকে বলল, জীবন তো ভোগের জন্যই, এইসব ভুলে যাও, সবকিছু ঠান্ডা মাথায় নাও। নূরে আলম হয়তো তখন ঠান্ডা মাথায় হজম করেছিল বসের এই অপমান, কিন্তু সে সুযোগের অপেক্ষায় ছিল এবং শেষ পর্যন্ত সেই সুযোগ সে পেয়েছিল। রাজসাক্ষী হয়েই সে এর প্রতিশোধ নেয়। 1998 থেকে 1999 পর্যন্ত এরশাদের 24টি খুনের প্রত্যক্ষদর্শী ও সহযোগী ছিল নূরে আলম। সবগুলো খুনের ঘটনায় এরশাদের বিরুদ্ধে সে সাক্ষ্য দিয়েছিল। এদিকে ফাঁসির আদেশের বিরুদ্ধে এরশাদ সে সময় আপিল করেছিল, আর আপিল বিভাগের রায়ে তার ফাঁসির আদেশ বহাল রইল। মহা ক্ষমতাধর এরশাদ শিকদার ক্ষমা চাইতেও বাধ্য হয় প্রাণ বাঁচাতে, কিন্তু রাষ্ট্রপতির সেই মহামূল্যবান ক্ষমা এরশাদের কপালে জোটেনি। আর এই খবর শুনে ব্রাশের খাপ পেটে ঢুকিয়ে সে সময় আত্মহত্যারও চেষ্টা করেছিল এরশাদ শিকদার। কিন্তু ইতিহাসের নিষ্ঠুর এই খুনির মৃত্যু এতটা সহজে হোক সেটা হয়তো কখনোই চায়নি প্রকৃতি, আর সে কারণেই আত্মহত্যার চেষ্টাও ব্যর্থ হয়েছিল। কারাগারে এরশাদ দিন কাটাতে লাগলো একদম ভাবলেশীনভাবে। তার সেই ভয়ানক অপরাধ জীবনের জন্য তার বিন্দু মাত্র কোনো অনুশোচনা ছিল না। আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই, কিংবা ডাক দিয়েছেন দয়াল আমারে, এইসব গান গেয়েই তার সময় কাটত। ছিঁচকে চোট থেকে রক্ত খেকো খুনি হয়ে বিশাল সম্পত্তি বানিয়েছিল এরশাদ শিকদার। তার বিশ্বাস ছিল এই অঢেল সম্পদের জোরে সে হয়তো কোনো না কোনোভাবে বেঁচেই যাবে। কিন্তু প্রকৃতির বিচার বলেও তো একটা কথা আছে। জীবনের শেষ মুহূর্তগুলো কাটাতে হয় এই গডফাদারকে কারাগারের কন্ডেম সেলে বন্দী হয়ে। 1992 সালের 26শে আগস্ট রাতে আবুল ওরফে সিদ্দিককে ফাঁসিতে ঝোলানো হয়েছিল খুলনা জেলা কারাগারে। এর 1 যুগ পর সেই ফাঁসির মঞ্চ আবারও প্রস্তুত করা হয়। আর এবার এটি প্রস্তুত করা হয়েছে বাংলাদেশের ইতিহাসের সেই বর্বরতম খুনি এরশাদ শিকদারের জন্য। এরশাদ শিকদারের ফাঁসি দিতে প্রস্তুত ছিল 3 জন জল্লাদ, শাহজাহান ভূঁইয়া, হাফিজ উদ্দিন ও হারিস মিয়া। মৃত্যুর মাত্র 12 ঘন্টা আগেও এরশাদের মধ্যে কোনো ভাবান্তরই দেখা যায়নি। বেলা 12টার দিকে খাসি আর মুরগির মাংস দিয়ে সে ভাত খেয়েছিল। এরপর টানা ঘুমানোর পর আত্মীয়দের সাথে সে দেখা করার সুযোগ পেয়েছিল। এরপর আবারও ঘুম। মরণ ঘুমের আগের 12 ঘন্টার মধ্যে প্রায় 6 ঘন্টা ঘুমিয়েই কাটালো এরশাদ শিকদার। সন্ধ্যায় ঘুম থেকে ওঠার পর ইলিশ আর রুই মাছ দিয়ে সে ভাত খেয়েছিল। আর এটাই ছিল এরশাদ শিকদারের শেষ খাওয়া। রক্তজার জীবন নেশা মৃত্যুর আগে এই মাছ ভাত খাওয়াতে সে তৃপ্তি পেয়েছিল কিনা কে জানে। রাত 10টায় তাকে জানানো হয় তার ফাঁসি হবার কথা।
জীবনের শেষ মুহূর্ত চলে এলো। কিছুক্ষণ পরের নিঃশ্বাসটাই হবে তার জীবনের শেষ নিঃশ্বাস। এই মুহূর্তে এসে পরাক্রমশালী খুনি এরশাদের বুকেও হয়তো ভর করেছিল মৃত্যুর ভয়ে। হাসতে হাসতে কত নিরপরাধ মানুষের বুকের ওপর নাচতে নাচতে তাদের পাঁজর ভেঙেছে, কত নিরপরাধ মানুষের লাশ মাগুর মাছকে সে খাইয়েছে, সেই সব কথা হয়তো তার মনে পড়েছিল মৃত্যুর আগে। নিজের জীবনলীলা সাঙ্গ হবার আগেই এইসব ভয়ঙ্কর স্মৃতি মনে পড়াতেই হয়তো মরার পরের শাস্তি থেকে বাঁচার আশা নিয়ে তখন কলেমাও পড়েছিল এরশাদ। দুই জল্লাদ শাহজাহান ও হারেস তার দুই হাত দুই দিক থেকে ধরে ফাঁসির মঞ্চে নিয়ে আসলো। এরপর একটা লম্বা কালো টুপি পরিয়ে তাকে ফাঁসির মঞ্চে ওঠানো হয়। এরপর তার গলায় পরানো হয়েছিল ফাঁসির দড়ি। 2004 সালের 10ই মে রাত 12টা 1 মিনিটে রুমাল ফেলে দেয়া হলো। আর এতেই জারি হয়ে গেল খুনি এরশাদের মৃত্যুর পরোয়ানা। রুমাল মাটিতে পড়ার সাথে সাথে পায়ের নিচের পাটাতন সরিয়ে দেয়া হলো। আর এর সাথে সাথেই ফাঁসিতে ঝুলে পড়ল সেই নরপিশাচ এরশাদ শিকদার। আধা ঘন্টা ঝুলিয়ে রাখার পর তার লাশ নামিয়ে এনে পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করল ডাক্তার। মৃত্যু আরও নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে কেটে দেওয়া হলো তার হাত ও পায়ের রগ। অবসান হলো পৃথিবীর বুকে মানুষের রক্ত নিয়ে উন্মাদ খেলায় মেতে থাকা এক দানবের জীবনের। এরশাদ শিকদারের মৃত্যুর পর তার নির্যাতনের শিকার এক নারীর কাছ থেকে সাংবাদিকরা জানতে পারে এই নরপিশাচের ঘৃণ্য এক লালসার কথা। সেই নারীটি ঘাট এলাকায় এসেছিল তার স্বামীর সাথে। সেখানে সেই মেয়ের স্বামীটি এরশাদের অপরাধ জগতের কাছে জড়িয়ে পড়ে। এর মধ্যে এরশাদের নজর পড়ে ওই নারীর ওপর। এরপর এরশাদ শিকদার তার মনের কুইচ্ছা চরিতার্থ করতে পরিকল্পনা মাফিক তার স্বামীর বিরুদ্ধে 3 লাখ টাকা চুরির অভিযোগ দিয়ে দেয়। বলা হয় 3 দিনের মধ্যে ফেরত না দিতে পারলে তাকে মেরে ফেলা হবে। জীবন বাঁচাতে কাকতি মিনতি শুরু করলে এরশাদ বলল তার কথা মতো চললেই আর কোনোই সমস্যা নেই। এরশাদের কথা মতো নিয়মিত তার ভোগের শিকার হতে হয় সেই নারীটিকে। এর মধ্যে ওই নারীর গর্ভে 2টো মেয়ের জন্মও হয়েছিল। এরশাদ শিকদার সেই মেয়ে দুটোর ভরণ পোষণের টাকাও দিত। এরপর ওরা যখন বড় হলো পৃথিবীর বুকে ঘটল অত্যন্ত নির্মম আর ঘৃণ্য এক ঘটনা। এরশাদ শিকদারের লালসার শিকার হলো তার নিজের মেয়ে দুটিও। এই রক্তলোভী দানব হয়তো ভেবেছিল তার ক্ষমতা আকাশচুম্বী, কিন্তু এই পৃথিবীটা তো মানুষেরই, দানবের নয়। যে 60 জন মানুষের এরশাদ শিকদারের হাতে খুন হওয়ার কথা জানা যায়, তাদের রক্তসুধা পানের সময়, শ্বাসরোধ করে তাদের হাত পায়ের ছটফটানি দেখে আনন্দ নেওয়ার সময়, অথবা তাদের বুকের ওপর উঠে বুর্জুতো পরে লাফিয়ে পাঁজর ভেঙে ফেলার সময় এরশাদ শিকদার কি একবারও ভেবেছিল একদিন হাত পা আর চোখ বাঁধা অবস্থায় শুধু পায়ের নিচে থেকে একটা পাটাতন সরে গিয়ে তার মৃত্যু হতে পারে? প্রিয় দর্শক, এই প্রতিবেদন নিয়ে আপনার মন্তব্য জানাতে কমেন্ট করুন এবং বিভিন্ন অবাক করা সংবাদের আপডেট জানতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।